আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ক্রিটিক্যাল সিচুয়েশন তোমাদের দরকার পড়ে। হ্যাঁ দিদি, আমাদের মেডিকেল কলেজ থেকে আমি সম্মানের সহিত বেরিয়েছি। কাকু আমাকে বাড়ি থেকে বারণ করেছে, এরকম বলছে তুই মেয়ে, তুই ছেলে কি করবি, মেয়েরা ফুটবল খেলে না। নমস্কার, শুভ সন্ধ্যা। ঝড় জল পেরিয়ে চলে দিদিরা লক্ষ্যপথে, সাহস আর মনের জোরে চড়ছে বিজয় রথে। এই দিদিরা গর্ব আমার, গাই তাই জয়গান, বাংলা জুড়ে জয়ধ্বনি দিদি নাম্বার 1। মধুমিতা, এবার তোমার কথা শুনি। রেলের সিগন্যাল ডিপার্টমেন্টে তোমার কাজ, কত বছর হলো এই প্রফেশনে? দিদি আমার 13 বছর হলো। কিভাবে আসতে এই প্রফেশনে? আমি এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি। কোথায় থাকতে? আমার বাড়ি শ্রীকৃষ্ণপুর বলে একটা গ্রাম, যে হাবড়া থেকেও 15 কিলোমিটার ভিতরে। তো এই চাকরিটা কিভাবে পেলে? মানে তোমার কি ইচ্ছে ছিল এই ডিপার্টমেন্টে না কাজ? দিদি, আমি পড়াশোনা করতে করতে হঠাৎ সব ধরনের ফর্ম ফিল আপ করতাম, পাশাপাশি টিউশনিও পড়াতাম, চর্চার মধ্যে ছিল। তারপরে চাকরিটা হয়ে যায় ভারতীয় রেলের সিগন্যাল ডিপার্টমেন্টে আমি চাকরি করি। এটা ভীষণ ভাইটাল একটা ডিপার্টমেন্ট। আমি বারাসাত জংশনে কর্মরত, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে। 200-র ওপরে লোকাল ট্রেন ওখান দিয়ে যাতায়াত করে। সেই সময় যদি কোনোভাবে কোনো প্রবলেম হয়, আমাদের ওপেন ফিল্ডেও যেতে হয়, সেখানে গিয়ে আমাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করতে হয়। ক্রিটিক্যাল সিচুয়েশন তোমাদের দরকার পড়ে। হ্যাঁ দিদি। সারাদিনের ডেইলি কাজ হিসেবে কি কি দায়িত্ব থাকে? সারাদিনে দিদি আমি ভোর 4:30টায় উঠতে হয়। কেন এত সকালে উঠো? রান্না কমপ্লিট করে, ছেলের স্কুল আছে, আমার বাড়ি অসুস্থ শাশুড়ি মা আছে, ক্যান্সার পেশেন্ট, শ্বশুরমশাই আছে। শ্বশুরমশাইয়ের সোর্সেই আমার এই বিয়েটা। তো সব সময় তো ট্রেন টাইমে থাকে না, অনেক সময় ট্রেন লেট করে। দিদি এখন বর্তমানে অনেকটাই আগের মতো দিদি আর পিছোই না, এখন অনেকটাই অ্যাডভান্স হয়েছে। অনেক নতুন নতুন প্রযুক্তি আনা হয়েছে যাতে করে এইগুলো এড়ানো যায়। অনেক আগে থেকে ট্রেনকে স্লো ডাউন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু নিয়ম আছে। আর দুজনে কি একই জায়গায় কাজে যাও? না দিদি, আমি বারাসাতে আছি, আমার 2টো স্টেশন পরে আমার হাজবেন্ড কাজ করে। ওকে, খুব দায়িত্বপূর্ণ কাজ করো মধুমিতা, সাবধানে থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ দিদি। একদিকে নার্সিং স্টাফ, একদিকে অ্যাস্ট্রোলজার, কোনটা আগে? নার্সিং স্টাফটাই ফার্স্ট। কিভাবে হলো? প্রথমে লাইফে একটা টাইমে এরকম হয়েছে, বাবার একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সেই সময় আমি মাধ্যমিক স্ট্যান্ডার্ড ছিলাম। তো তখন পড়াশোনাটা ছেড়ে দিই, এবং ফাইনান্সিয়াল কন্ডিশন এতটাই খারাপ হয়ে যায়, যেহেতু বাবাই একটা উপার্জনের জায়গা। এবার মা সেই সময় প্রচুর পরিশ্রম করে, সেলাই করে, এই করে ওই করে, মানুষের বাড়ি থেকে শাড়ি বিক্রিও করে এসেছে দরজায় দরজায়, কাউকে পাশে পাওয়া যায়নি। তারপরে একটুখানি গ্যাপের পরে আবার পড়াশোনাটা স্টার্ট হয়। দেন তারপরে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, এইচএসে ফার্স্ট ডিভিশন, গ্র্যাজুয়েশনে ফার্স্ট ডিভিশন। নার্সিং করা এই কারণে, মানে বরাবরই আমার মধ্যে কোথাও গিয়ে মানুষের জন্য একটা কিছু করার এই টেন্ডেন্সি সবসময়ই আছে। সেই জন্যই তারপরে নার্সিংয়ের এক্সাম দেওয়া, চান্স পাওয়া। তো বাড়ি থেকে অনেক দূরে, প্রায় 250 কিলোমিটার দূরে, এখানে গিয়ে পড়াশোনা করা। পুরো সপ্তাহ ওখানে থাকতাম। থাকতে? হ্যাঁ, ওখানে থেকে পড়াশোনা করতাম, সপ্তাহে একদিন বাড়ি আসতাম। কিন্তু যেটা মেন সমস্যা ছিল, পড়তে গেলেই তো হবে না, প্রচুর ফাইন্যান্সিয়াল সাপোর্টও তো দরকার। তো ভগবান ভালো একটা মানুষকে আমার জীবনে দিয়েছে। আজকে আমি এখানে দাঁড়িয়ে বলছি, মানে আমার বাবা মা আর ওই মানুষটা না থাকলে আমি জাস্ট জিরো থাকতাম। আমার বাবা আর তার যৌথ প্রচেষ্টায় আমি আমার কলেজের ফাইনাল ইয়ারে 2nd র্যাঙ্ক পেয়ে আমাদের মেডিকেল কলেজ থেকে আমি সম্মানের সহিত বেরিয়েছি। বর্তমানে আমি চাকরি করছি, এবং এখনো ওই মানুষটা আমার সাথে আজ এতগুলো বছর একইভাবে দাঁড়িয়ে আছে। এই অ্যাস্ট্রোলজি শিখলে কি করে? পড়ে? হ্যাঁ, অনলাইন একাধিক কোর্স করেছি। তারপরে এখন নারী অ্যাস্ট্রোলজি, এখন ওটাও করছি। এখন নতুন যেটা এসেছে খুব অ্যাডভান্স লেভেলে, সুইচ ওয়ার্ড, যে সামান্য একটা ওয়ার্ড যদি আমরা লাইফে বলতে পারি, তাহলেও আমার লাইফে কিছু ইমপ্রুভমেন্ট বা হতে পারে। নাম্বারস। হ্যাঁ, এখন বর্তমানে আমার নিজের একটা সোশ্যাল মিডিয়ায় পেজ আছে, সেখানে 2 লক্ষ মানুষ আমার সাথে আছে। আর তার পাশাপাশি আমার নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে 1500-র উপর মেয়ে এবং মানুষ আমার সাথে কানেক্টেড। খুব ভালো থেকো সুপর্ণা, আমার অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। দীপা, কত বছর হয়ে গেল শাড়ির ব্যবসা করছো? দিদি শাড়ির ব্যবসা আমি 12 বছর করছি। কিভাবে শুরু হলো? স্বামী তো রূপোর কাজ করতো, তা আমাদের আর্থিক অবস্থা সেইভাবে ভালো ছিল না। আমি নুন আনতে পান্তা পুরো এরকম একটা অবস্থা। তা আমি 3000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম। পাড়ার লোকেরা এসে এসে বাড়ির থেকে নিয়ে যেত। এইভাবেই আমার জার্নিংটা শুরু হয়েছে। তা অবস্থা আরও আমাদের খারাপ হয়ে গেল। এদিকে লোনের চাপ, এদিকে মানে কিভাবে সংসার চালাবো, 2টো ছেলেকে নিয়ে বুঝতে পারছিলাম না। তখন যে শাড়িগুলো, নাইটিগুলো ছিল, আমার স্বামীকে বললাম তুমি পাড়ায় পাড়ায় এগুলো বিক্রি করতে যাও। তো ও সাইকেল নিয়ে ও বিক্রি করতে যেত। তারপর দিদি আমি যে হাট থেকে মাল কিনে আনতাম, সেই হাটে গিয়ে দেখলাম যে ওখানে স্টল বিক্রি হচ্ছে। তা হাট মালিককে বললাম, হাট মালিক আমাকে বললো দীপা তুই এখন শুরু কর, আস্তে আস্তে আমাকে টাকাটা শোধ করবি। তো আমার এইভাবেই শুরু হলো। স্টল কেনার পরে আমার 3টে হাট এইভাবে শুরু হলো। শুরু হওয়ার পর আমার মালটা আস্তে আস্তে বাড়তে থাকলো, যেহেতু পাইকারি রেটে ছাড়ি,
সেটা তো আমার মাল বাড়তে থাকলো। আমি একটা দোকান নিলাম, ওখানে পাইকারি মানে ছাপা শাড়ি থেকে শুরু করে ডিজাইনিং শাড়ি সব কিছু বিক্রি হয়। নিয়ে এইভাবেই আমার ব্যবসা চলছে। এখন মোটামুটিভাবে আমার বাচ্চাদেরকে আমি ওদের মনের যে আশা সেটুকুনি পূরণ করতে পারছি। আর এই অবদানের পিছনে আমার বাবার অবদানটা হচ্ছে উল্লেখযোগ্য। তো এখন যেরকম সেলার তাতে তোমার সুন্দরভাবে হচ্ছে সবকিছু। হ্যাঁ দিদি, সেরকমভাবেই হচ্ছে। আর স্বামী কি করেন? আমার ব্যবসার সঙ্গেই যুক্ত আছে। ও, দুজনে মিলেই করছো তাহলে? তাহলে তোমার এটা আমাদের একটা ছোট গাড়ি আছে। ঠিক আছে দীপা, খুব ভালো থেকো। দেখো কত ছোট্ট হয়ে করেছিলে দি শুরু 3000 টাকা দিয়ে, কিন্তু আজ দেখো নিজের প্রচেষ্টায় পরিশ্রম করে তুমি আজ একটা ভালো জায়গা তৈরি করেছো। ভালো থেকো, আরো বড় করো ব্যবসা। কুসুম, এই ফুটবলের প্রতি ভালোবাসা কিভাবে? দিদি, আমি ছোটবেলার থেকেই ফুটবল খুব ভালোবাসতাম। আমি অত্যন্ত গ্রামের মেয়ে। সবাই আমাকে বলতে থাকে যে তুই তো মেয়ে, তুই খেলাধুলা করে কি করবি। তখন আমি খেলতে খেলতে আজকা ছেড়ে দিয়েছিলাম। যেই দাদারা প্র্যাকটিস করতো, তারপরে যেই কাকুটা প্র্যাকটিস করাতেন রাকেশ মহন্ত, উনি একজন রেফারি, উনি আমাকে বললেন যে তুমি ফুটবল খেলতে না? তখন আমি বললাম হ্যাঁ আমি খেলাধুলা করতাম। তখন বলছে তুমি ছেড়ে দিলে কেন? তখন আমি বললাম কাকু আমাকে বাড়ির থেকে বারণ করেছে, এরকম বলছে তুই মেয়ে, তুই খেলে কি করবি, মেয়েরা ফুটবল খেলে না। তখন বলছে তুই বুট পরে খেলাধুলা করবি, তাহলে তোকে শালবনীতে একটা একাডেমি আছে, মেয়েদের ফুটবল একাডেমি, সেখানে তোকে নিয়ে যেয়ে আমি ভর্তি করব। তখন ওই কাকুটা বলার পরে আমি তো ভাবলাম যে আমি বুট কোথায় পাবো, জার্সি কোথায় পাবো, প্যান্ট কোথায় পাবো। তখন সেই দাদাগুলো আমাকে সবাই মিলে চাঁদা করে বুট, বল, জার্সি সব কিছু কিনে দেয়, দিয়ে তারা আমাকে প্রতিদিন মাঠে নিয়ে যায়। তোমাদের গ্রামে সেই সময় কেউ ছিল না যে ফুটবল খেলতে? না, আমাদের গড়বেতা এলাকার মধ্যে কেউ খেলতো না ফুটবল। প্রথম সাব ডিভিশনাল খেলতে যাই 2015 সালে। বিকালে প্র্যাকটিস হতো। আমি সাইকেল চালিয়ে প্রায় আপনার 8 কিলোমিটার হবে এরকম আমার বাড়ি থেকে স্টেডিয়াম, ওখানে আমি প্র্যাকটিসে যেতাম। তারপরে সেখান থেকে আমি 2017 সালে ওখানে সুব্রত কাপ স্টেট চ্যাম্পিয়ন হয়ে আমরা দিল্লিতে খেলতে যাই। তারপরের বছর 2018 সালেও আমরা স্টেট চ্যাম্পিয়ন হয়ে আবার দিল্লিতে খেলতে যাই। আমার মা অনেক খারাপ ব্যবহার করতো, কিন্তু কেন জানি না আমাদের সাথে সব দিন ওরকম করতো। আমরা 4 বোন, ভাই নেই আমার। ভাইয়ের জন্য আমার মা মারা গেছে। আমার বাবা আবার বিয়ে করার পরে আমার একটা ভাই আছে, একটা বোন আছে, খুব ভালোবাসে। ভাইও আমাদেরকে, বাবাও ভালোবাসে খুব, কিন্তু মায়ের চাপে বাবা আমাদের সাথে সম্পর্ক রাখতে পারে না ঠিকঠাক, মানে লুকিয়ে দেখা, লুকিয়ে কথা বলা এরকম করে। আর আমার দিদি জামাইবু আমাকে অনেক সাপোর্ট করেছে, বাড়ির লোকও অনেক সাপোর্ট করেছে, কিন্তু আমার মা আমাকে পুরো লকডাউনে একলা করে দিয়েছিল। 2020 শেষ হব তারপরে আমাকে হোস্টেল থেকে খবর দেওয়া হয়েছে যে যারা জঙ্গলমহল কাপে চ্যাম্পিয়ন এবং রানার্স হয়েছিল তাদেরকে ঝাড়গ্রাম পুলিশ লাইনে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যেতে হবে। তখন আমি যখন যাই, সেদিনও আমাকে আমার মা অনেক কটু কথা শুনিয়েছিল। আমার এক ভাইপোকে নিয়ে আমি যাই, তার 2 দিন পরে আমাদেরকে কলকাতাতে আনা হয়েছিল। এখানে আমাদেরকে মাননীয় নিজের হাতে জয়েন্ট লেটার দেন। তোমার ফুটবলের এই যে নেশা কুসুম, সেটা কোনোদিনও ছাড়বে না। না না, খুব ভালো। আজ মনে রাখবে ফুটবলের জন্যই তুমি চাকরিটা পেয়েছো, জীবনে এগিয়ে যেতে পেরেছো। আর যত মানুষ তোমাকে বলেছিল যে কুসুম এগোতে পারবে না, কুসুম কিন্তু তাদেরকে জবাব দিয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ, খুব ভালো থেকো, ঠিক আছে? থ্যাংক ইউ।